প্রিয় দর্শক, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি ডাকপত্র টিভির এই আয়োজন লেখক হয়ে ওঠার গল্প। আসলে লেখক হয়ে ওঠার গল্প কেনই আমরা এই আয়োজনটা শুরু করলাম, এই কারণে শুরু করলাম যে আমরা অনেক লেখকদের লেখা পড়ি, লেখকদেরকে নিয়ে ভাবি, কিন্তু লেখকরা আমরা চিনি না। অনেক সময় দেখা যায় যে লেখক আমাদের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমরা সেই লেখককে চিনি না, কিন্তু সেই লেখককে নিয়ে আমরা ভাবি যে এই লেখকের লেখাটা এত সুন্দর করে লেখে, আমাদের মনের কথাগুলো তাদের লেখায় চলে আসছে। ঠিক তেমন একজন লেখককে নিয়ে আপনাদের মুখোমুখি এই ডাকপত্র টিভির এই লেখক হয়ে ওঠার গল্প। লেখালেখি তো আসলে হুট করে চলে আসা যায় না, এটা মানে বলতে হয় যে আল্লাহ প্রদত্ত একটা বিষয়। আচ্ছা আচ্ছা। ছাত্র বয়সেই ওই খেলার ছলে আর কি যেভাবে মানুষ শুরু করে আর কি ওইভাবেই আমার শুরু করা, বলতে পারেন এটা 6-7 থেকে। আচ্ছা, এটি আমার বলেন যে পত্রপত্রিকা বা বইয়ে বা ম্যাগাজিনে প্রকাশের ব্যাপারটা যদি আসে তাহলে সেটা তো অনেক পরে এসে সেটা হচ্ছে কি নামে লিখতে? তাসনিম মাহমুদ। আচ্ছা, এই প্রথম থেকে কি এই পর্যন্ত অনেকদের শব্দ নাম ব্যবহার করে এরকম কোনো শব্দ নাম? না, আমার তাসনিম নামটা ঠিক আছে, সব জায়গায় আমি এটা ব্যবহার করছি। এর আগে পরে একটু রিয়ারেন্স আছে, যেমন ধরেন কখনো লিখেছি তাসনিম মোহাম্মদ নামে, কখনো মানে এ এম তাসনিম, আবার কখনো এম তাসনিম, এইভাবে ঘোরায় ফেরায়। কিন্তু ওই পুরো নামটা কিন্তু তাসনিমটা ঠিক আছে, তাসনিমটা ঠিক আছে। তারপরে মাহমুদটা কিভাবে যোগ? তাসনিম মাহমুদটা শুরু করেছি আসলে বলতে পারেন একেবারে এসে যখন চিন্তাটা এভাবে যে নামটা ফিক্সড হওয়া দরকার লেখালেখিতে এসে, মানে লেখক হওয়ার মতো যখন নিজেকে বুঝলেন যে আমি লেখক হয়ে উঠতেছি, এরকম কি? ব্যাপারটা এরকমই যে যখন লেখাগুলো গ্রহণযোগ্য হচ্ছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে মনে হলো যে নামটাও একটু গ্রহণযোগ্যতা থাকা উচিত, স্থায়ী হওয়া উচিত। হ্যাঁ, কারণ দিন শেষে নামটাই তো আসলে বেঁচে থাকবে। এই জন্য নামটাকে স্থায়ী করার জন্যই আগে পিছিয়ে সবকিছু ঘোরানো ফেরানোটা বাদ দিয়ে, শব্দ নামগুলো বাদ দিয়ে স্থায়ী তাসনিম মাহমুদ শুরু করেছি। এই নামে তো আপনি এখন লিখতেছেন, রাইট? আচ্ছা, আপনার প্রথম লেখাটা বের হয়েছে কবে, মানে পত্রিকায়? যদি আমরা বলি যে আমরা তো অনেক সময় লেখার আগে তো আমরা আমাদের করে রাখি, মানে খাতায় লিখি। রাইট। পত্রিকায় আমার প্রথম আসছে হচ্ছে আপনার 2006 কিংবা 7-এ। 2006-7-এ কোন পত্রিকায়? এটা ছিল দৈনিক নয়াদিগন্ত। দৈনিক নয়াদিগন্ত। তাই সেই অনুভূতিটা একটু আমাকে শুনলাম যে প্রথম লেখাটা যখন বের হলো। আসলে অনুভূতিটা তো অন্যরকম আর কি, মানে সন্তান জন্ম নেওয়ার পরে যেমন পিতামাতার একটা ফিলিংস থাকে, আর যারা লেখালেখি করেন তাদের প্রথম লেখাটা নিজের অক্ষরে পত্রিকার পাতায়। তা আমি যখন এই পেপারটা হাতে পেলাম তখন আমি এক দৌড় দিয়ে আমি আমার আব্বুর কাছে চলে গেছি, আমার পিতার কাছে, যে বললাম যে আমার লেখা। তো শিরোনামটা বোধহয় এরকম ছিল, বন্ধু তোমার জন্য। এরকম বোধহয় সম্ভবত আর কি। তবে এটা বলতে পারি যে একটা বড় কাগজে আপনার লেখাটা বেরিয়েছে। অনেকেই তো ধরুন ছোট ছোট কাগজে লেখে এই সামনে, আর এটা বলা চলে যে একটা বড় কাগজে আপনার লেখাটা বেরিয়েছে। এরপরে কি? হ্যাঁ, এরপরে তো অনবরত লেখা বিভিন্ন জায়গায় আসছে, কলেজ ম্যাগাজিন থেকে শুরু করে একেবারে বিভিন্ন জায়গার লিটল ম্যাগ, স্থানীয় এবং জাতীয় যে পত্রিকাগুলো আছে। আপনি যখন লেখছেন তখন কি ঢাকায় এসেছিলেন? না, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা শহরেই, খুলনার দৌলতপুরে আমার বাড়ি। তো ওইখান থেকেই মোটামুটি, মানে ওখান থেকেই আপনি ঢাকায় লেখা পাঠিয়েছেন? জি। আসলে এখন তো পৃথিবী হাতের মুঠে চলে এসেছে, সেই দেখেন যে আসলে যার লেখা প্রতিভা থাকে শুধু ঢাকা বসে লিখতে হবে তেমন না, ঢাকার বাইরেও লেখা যায়। আচ্ছা, তারপর আপনি কত সালে ঢাকা আসলেন এবং কি স্বপ্ন নিয়ে? যেমন আল মাহমুদ সাহেব বললেন যে আমি কবি হওয়ার জন্য ঢাকায় এসেছি, আপনি কি তেমন কিছু? না, বিষয়টা তেমন না। আসলে আমাদের দেশের যে সার্বিক অবস্থা, ঢাকাতে আসা মূলত হচ্ছে রিজিকের সন্ধানে, চাকরি বাকরি ইত্যাদি। আমি সর্বপ্রথম আসি 2014-এর শেষের দিকে ঢাকাতে। এসে আপনার 14, 15, 16, 17
জি। ঢাকাতেই চাকরি করেছি। এরপরে চাকরির সুবাদে আমি সিলেট মৌলভীবাজার চলে যাই। আচ্ছা, সিলেটে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেখান থেকে আবার ঢাকাতে আমি যখন ব্যাক করি এই চাকরির সুবাদেই 2021 সালের আচ্ছা আচ্ছা। জানুয়ারি মাসে। তো এখন কি কি আমি তো একটা পত্রিকাও বের করেন, হ্যাঁ, তাইরার নামে আমি একটি কেমন সাড়া পাচ্ছেন পাঠকদের? হ্যাঁ, দুটো সংখ্যা বের হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অভাবনীয় সাড়া পাচ্ছি। এবং আমি তো ওখানে দেখেছি যে অনেক ভালো ভালো লেখা ওখানে স্থান দিয়েছেন। এই লেখাটা বাছাই করেন কিভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখাটা আমি বাছাই করছি, আপনি এর আগে বলি, আমি একটি কাজ করার জন্য আমি মিনিমাম প্রায় 6 মাস সময় নিচ্ছি আর কি। তো এই 6 মাসের ভিতরে আমি প্রথম 2 মাস ধরেন লেখা সংগ্রহ অন টু ওয়ান, এটা আপনার কোথাও বিজ্ঞাপন না দিয়েই অন টু ওয়ান যোগাযোগ করে আমি লেখাগুলো সংগ্রহ করছি। করার পরে ওইটা আমি যাচাই বাছাই করে দেন হচ্ছে প্রসেসিং এর দিকে যাচ্ছে। দেখা গেল যে আমরা তো আমি আমার কথাই বলি, যা দেখা গেল যে আমরা প্রত্যেকটি লেখক মনে করে যে আমি যে লেখাটা লিখছি সেই লেখাটাই সেরা লেখা, এর চেয়ে বড়। এটা আমার বেলাও হয় যে আমি যেটা লিখছি সেটাই সেরা। কিন্তু কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পর আমি দেখি যে আমরা একটা পর্যায়ে যাওয়ার পরে দেখি যে না, আসলে আমার লেখাটা সেরা না। যখন আমি আরেকটা লেখা পড়ি, যখন আমি আরও লেখা পড়ি না, তখন আমার এখন কিন্তু আমার কাছে মনে হয় যে বাট আমি যেটা লিখতেছি এটাই সেরা না, আমার চেয়ে আরও সেরা লেখা, কারণ আমি আরও সেরা লেখা পড়ে এসেছি। কিন্তু অনেকেই তো লেখা পড়ে না, অনেক লেখকেরা লেখা পড়ে না পড়ার কারণে কিন্তু লেখা লিখে যাচ্ছে, অনর্বল লিখে যাচ্ছে, কিন্তু তখন তারা কিন্তু মনে করে যে আমার লেখাটাই সেরা লেখা। তো এই লেখাটা যখন সেরা লেখা সে মনে করে যখন পাঠায়, এবং অনেক সময় দেখা গেল যে সম্পাদকের লেখাটা ছাপতে পারে না, তখন তো লেখকটা তো মানে মন খারাপ হয়ে যায়। সেই হিসেবে আপনার তো ফোন টোন দেয় তারা, ভাই আমার লেখাটা ছাপবে না, সেটা আপনি কীভাবে ওটাকেই করে না? এই ক্ষেত্রে আমি যখন লেখা সংগ্রহ করি তখন লেখককে আমি বলেই রাখি যে ভাই বা সম্মানিত লেখক, আমার বাছাই প্রক্রিয়ার একটা প্যানেল আছে, তো সেই প্যানেল যদি অনুমোদন করে তাহলে আপনার লেখাটা আমি ছাপবো, আর যদি অনুমোদন না করে তাহলে আমাকে সরি বলতে হবে। এটা তার সাথে আমার আগেই কথা বলা থাকে। আচ্ছা আচ্ছা। এখন আগামীতে কি ওই পত্রিকাটা কবে বের হবে নতুন সংখ্যা? নতুন সংখ্যাটার কাজ অলমোস্ট লেখা সংগ্রহ প্রায় শেষের দিকে। আশা করছি আপনার সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি আবার পরবর্তী সংখ্যাটা বের হচ্ছে। এখন তো কি বই এসেছে সেটাও? হ্যাঁ, আমার 3টি কাব্যগ্রন্থ এসেছে। কোন কোন প্রকাশনা থেকে? প্রথম কাব্যগ্রন্থটি আসছে 2013 সালে গাংচিল প্রকাশনী থেকে, খুলনা থেকে। হ্যাঁ, গাংচিল তো। দ্বিতীয় সেটির নাম ছিল ধূসর বেদনার নীলচোখ, একেবারে রোমান্টিক প্রেমের কবিতা। আচ্ছা। আর দ্বিতীয় কাব্যগ্রন্থ আসছে 2019-এর বইমেলাতে আত্মপ্রকাশন থেকে, ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা। এটি আপনার প্রেম, দ্রোহ, সমাজ সামাজিকতা সব কিছু মিলায়। আর 3 নম্বর কাব্যগ্রন্থ আসছে 2020-এ। আচ্ছা। এটা হচ্ছে জরিন পালক। আচ্ছা। এটা আসছে আপনার নিউক্লিয়াস পাবলিকেশন থেকে, ঢাকা। জরিন পালকটা মোটামুটি আপনার বলা যায় যে আমার যে 3টি কাব্যগ্রন্থ, 3টির ফ্লেভারই 3 রকমের, বাট এই জরিন পালকটা হচ্ছে পাঠককে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আপনি কি ধরনের লেখাটা লেখেন বিশেষ করে? প্রথমত কবিতা। আমি কবিতার লোক, আমি কবিতা রচনা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে স্বাচ্ছন্দ্য বোধ মানে কি, কবিতা তো ওইভাবে রচনা করা যায় না, কবিতা আসতে হয়, ঝর্ণার পানির মতন উপর থেকে আসতে হয় আর কি। তো সেক্ষেত্রে আমার আসে, যখন আমি তখনই লিখি। আপনি কি 2-3 লাইন কি আমাদের এই মুহূর্তে তো আসলে বলা মুশকিল, কারণ হচ্ছে যারা লেখেন তারা নিজের লেখাগুলোই ভুলে যান, এটাই নিয়ম। যেটা আসে সেটা মনে রাখা তো মুশকিল। আপনি যখন গদবাঁধা মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন, নিজে মানে চেষ্টা করবেন, তখন ওটা মুখস্থ থাকবে। বাট যেটা আসবে সেটা মনে রাখা কঠিন। তারপরে একটা লাইন এভাবে বলা যেতে পারে যে পুঁই পাতার মতো জীবন নিয়ে মানুষ কত দূরে যাও, 60, 70 কিংবা 80 বছর কি খুব বেশি লম্বা পথ? হায় মানুষ,
আসলে যিনি মারা যান তার নামটিও মারা যায়। মানে এটা কিন্তু আপনি কিন্তু যে অসাধারণ কথাগুলি বললেন, এটা কিন্তু কোনো আমরা যদি দর্শনের দিক তাকাই তাহলে কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছি, যে আমরা এই যে টাকার পাহাড় করতেছি, তারপরে অনেক কিছু ঘটছি, অনেক কিছু চাচ্ছি জীবনে, কিন্তু আসলে তো কোনো সুযোগ নেই। না, আসলে আপনি দেখেন যে আসলে আমরা আমি পুঁই শাকের যে নরম পাতার কথা আমি উদাহরণ দিয়েছি। আমরা কৃষক যখন চাষাবাদ করে, যখন লক 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 করে বেয়ে ওঠে, কি সুন্দর মনোরমভাবে বেয়ে ওঠে, বাট মানুষ তার একেবারে ঠিক ছিল, প্রয়োজনে ওটা তুলে নিয়ে এসে রান্না করছে। তো ঠিক তেমন মানুষের জীবনটাও দেখেন, মানুষ একেবারে জন্ম নেওয়ার পর থেকে শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে এই যে আজকে যেমন আমাদের মধ্যবয়সে, এই মধ্যবয়স চলে আসতে আমাদের কতদিন সময় লেগেছে। এখন যদি আমরা পিছিয়ে ফিরে তাকাই তাহলে দেখা যাবে যে হায় হায়, মানে পুরোটাই মানে মানে সময়টা কিভাবে চলে গেছে, চোখ বুঝতেই মনে হবে যে ফস করে চলে গেছে। এবং ওই জায়গা দেখা গেছে যে আমরা মানে হেলাই অনেক সময় পার করে ফেলেছি। রাইট। এখন আপনি আগামীতে আমাদের পাঠকদের জন্য কি দিতে চান? পাঠকদের জন্য আপনি প্রশ্ন করেছিলেন, আমার একটা চিঠি কাব্য প্রস্তুত আছে, আমি কিছু প্রবন্ধ রচনা করি, গল্প আগে নিয়মিত লিখতাম, বেশ কিছু গল্প পত্রিকা, জাতীয় পত্রিকাগুলোতে আসছে। ইদানিং এই কবিতা এবং সম্পাদনা নিয়েই বেশি সময়টা যাচ্ছে। আগামীতে আমি এই সম্পাদনা এবং এই কবিতার একটি কাব্যগ্রন্থ নতুন আর একটা আসবে আশা করছি। আমরা যারা নতুন দেখে, বিশেষ করে আসলে আপনি তো সম্পাদনার দায়িত্ব পালন করছেন, এটা কঠিন জায়গা, আসলে সম্পাদনার দায়িত্ব কঠিন জায়গা। আবার এখন পত্রিকা যে সিস্টেমে আমরা দেখতেছি যে আমরা যারা ওই লেখককে তুলে আনার জন্য যে পত্রিকাগুলো আমরা পড়ছি, সেখানে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারছেন না, কেন একটা দুটো সংখ্যা বের হওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়টি একটু বলেন কেন? এটার কয়েকটা বিষয়, সেটা হলো যে প্রথমত যে যারা সম্পাদনার কাজ করেন, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে লেখকরা তাদের উপরে অনেক দায় চাপান, আবার সম্পাদক যারা আছেন, সম্পাদনার সাথে আছেন, তারাও লেখকদের উপর দায় চাপান। এখানে ভালো লেখা সংগ্রহ করাটা একটা যেমন টাফ ব্যাপার। লেখকরা লেখার জন্য যে লেখা, সমাজ, জাতি, রাষ্ট্র, বিশ্বের জন্য, মানুষের জন্য, আর্থসামাজিক জীবনের জন্য যে লেখাগুলো, এই লেখাগুলো বের করে আনাটা সো টাফ হয়ে ওঠে। আর দ্বিতীয় যে সমস্যাটা আসে সেটা হলো যে আপনার যেমন মানুষের শরীরের ফুয়েল হচ্ছে ব্লাড না থাকলে মানুষের শরীর যেমন চলে না, ঠিক তেমন আপনার এই ধরনের মানসম্মত কোনো পত্রিকা বা লিটিল ম্যাগ অথবা বই করতে গেলে অর্থের প্রয়োজন। তো স্বাভাবিকভাবে যখন এটার ফলোটা বন্ধ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে এটা, এখন তো দেখা গেল যে আমি একটা জিনিস দেখি যে নিটল ম্যাগগুলোতে আমি যে প্রবলেমটা দেখি যে নিটল ম্যাগের কিন্তু ভালো বিজ্ঞাপনও পাওয়া যাচ্ছে না, যে বিজ্ঞাপনের পর ভর করে পত্রিকাটা এগিয়ে যায়, আমরা বলি আর কি বিজ্ঞাপনের পর ভর করে, এবং এই বিজ্ঞাপনের পর ভর করে লেখক রয়্যালটি দেওয়া সম্ভব হয় যদি পত্রিকায় সেই পরিমাণ বিজ্ঞাপন পায়, তারপরে যদি পত্রিকাটা বিক্রি হয়, কারণ এটা তো উৎস, যে একটা পত্রিকা বের হওয়ার প্রধান উৎস হচ্ছে একটা বিজ্ঞাপন, আর এটা হচ্ছে যে পত্রিকা বিক্রয়, পাঠকদের কাছে বিক্রয়, এবং এখান থেকে আমরা লেখকদেরকে সৌজন্য সংখ্যাটা দিতে পারি এবং রয়্যালিটি দিতে পারি, কিন্তু এই দুটোর একটাও তো আমরা পাই না। সেই না পাওয়ার কারণে আমরা দেখা গেল যে আমরা লেখকদের যেমন রয়্যালিটি দিতে পারছি না, ভালো লেখার জন্য তো অবশ্যই রয়্যালিটি দেওয়ার দরকার। যে আমরা যদি কই যে আমরা ভালো সমাজকে একটা ভালো লেখা দিতে চাই, এখন লেখক না খেয়ে তো ভালো লেখা দিতে পারবে না, লেখক না বাঁচলে তো আপনাকে ভালো লেখা দিতে পারবে না। রাষ্ট্রও তো লেখকদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, এই ক্ষেত্রে একটু অন্যভাবে বললাম যে রাষ্ট্রও সেভাবে সুযোগ সুবিধা লেখকদের দিচ্ছে না। আবার এটা আপনি ঠিক বলেছেন। আসলে শাহেদ ভাই, বিষয়টা হলো যে আমরা যারা কাজ করছি বা আমাদের সিনিয়র যারা কাজ করেছেন, এগুলা মানসম্মত কাজের জন্যে আপনি যে জায়গাটা বললেন, যে এই জায়গাটা এখন সব কিছু হয়ে যাচ্ছে কেমন জানি দিন দিন কমার্শিয়াল সিস্টেমে। কমার্শিয়ালি সবাই চিন্তা করছে যে আমি যেখানে আমার 2 পয়সা আয় হবে বা যেখানে আমি বেশি বেশি প্রফিটেবল হব, সেখানে আমি বিজ্ঞাপন দিব বা ইনভেস্ট করব বা আমি সেদিকে কাজ করব। এই চিন্তাটা আমাদের ভিতরে, দ্যাটস মিন পুঁজিবাদী যে থিঙ্কিংটা, এটা আমাদের ভিতরে অনেক বেশি ঢুকে গেছে।
আর্টের যে জায়গাটা, শিল্পের যে জায়গাটা, নান্দনিকতার যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের কাছে মনে হচ্ছে, বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে, অন্য কারো কাছে কেমন মনে হচ্ছে জানি না, সেই জায়গাটা থেকে আমরা দিন 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 সরে আসছি। মানে মানুষের সাথে মানুষের সম্পর্ক বলেন, হৃদ্যতা বলেন, সব কিছুই তো কালচার, শিল্প, সংস্কৃতি। তো এই জায়গাগুলো তো দেখবেন যে আপনার ম্যারিট হয়ে গেছে কেমন যেন, যে ক্ষমতা, অর্থ, নান্দনিকতার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা হারায় ফেলছি। আর রাষ্ট্রের যে ব্যাপারটা বললেন, যে আসলে সারা পৃথিবীর ইতিহাস যদি আজকে পর্যন্ত আমরা সামনে আনি, তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে এই নান্দনিক জায়গাগুলো অনেক বেশি সামনে আসাটা মুশকিল, কঠিন। রাষ্ট্র যেভাবে চলে নদীর মতন, হ্যাঁ, আপনার নদীর স্রোত যেভাবে প্রবাহিত হবে, পলি মাটিও সেভাবে আসবে, সেখানে ফসলও সেইভাবে উর্বর হবে। কিন্তু যদি তার প্রবাহমান কমে যায়, প্রবাহমানতা যদি না থাকে, তাহলে পলি আসবে কম, শস্যের হবে কম, উর্বরতা কম হবে। তো ঠিক সেরকম রাষ্ট্র আপনাকে যদি সহযোগিতা না করে, রাষ্ট্র যদি আপনাকে সার্বিকভাবে এইসব জায়গাতে প্রণোদনা না দেয়, তাহলে উঠে আসাটা দুষ্কর। এখন আমরা যদি ভালো মানুষ চাই, স্মার্ট বাংলাদেশ চাই, বা আদর্শবান মানুষ চাই, তাহলে তো শিল্প সাহিত্যের কোনো বিকল্প নেই। না, ডেফিনেটলি এটা কিন্তু এখানে আমরা কিন্তু আসলে দেখছি যে রাষ্ট্র, আমরা আদিকাল থেকে দেখে আসছি যে রাষ্ট্র কিন্তু যে মানে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের মানুষের প্রয়োজন, মানসিকতার প্রয়োজন, সেই মানসিকতা যদি আমরা তৈরি না করতে পারি, আর এটাতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে সেই বিশ্ববিদ্যালয় আছে, তার ভিতরে একটা মানুষকে ঢুকিয়ে দিলাম বা একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দিলাম, সে বেরিয়ে আসলে মানসিকতা পরিবর্তন হয়ে গেলে, এমন তো কোনো সুযোগ নেই। সুযোগটা হচ্ছিল যে তাকে যদি ভালো ভালো কিছু পড়ানো হয়, ভালো ভালো কিছু দেখানো হয়, তাহলে কিন্তু সেই মানুষগুলো পরিবর্তন হয়। যেমন আমাদেরকে সারা পৃথিবী যদি ঘুরি, আমরা যদি ইউরোপের দেশেগুলো, আমি যখন বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে গিয়েছি, তখন দেখছি যে তাদের কালচার আমাদের কাছে পরিবর্তন, আমরা এইভাবে না, আমরা সংশোধন হয়ে এসে যে না, আমাকে এটা করা যাবে না, এটা করতে হবে, এটা ভালো কাজ, এটা মন্দ কাজ। আমরা একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ যদি আমরা দুটোকে না দেখাতে পারি যে এটা মন্দ কাজ, এটা ভালো কাজ, তাহলে তো যেন আমরা উপমা দিই, অনেক সময় উপমা দিই, এমন একটা উপমা দিলাম সেই ব্যক্তি উপমাটি চেনে না। ঠিক আছে, আমি যদি বলি যে তোমাকে দেখতে অমকের মতো, সে বলবে যে অমুকটা কেমন, তাই না? সেটা তো দেখাতে হবে ভালো জিনিসটা কেমন, এইটা ভালো আর এটা ভালো না, এটা আমাকে জাতিকে বুঝতে পারছে না। আর এটা বুঝবার জন্য একটা মাত্র কাজ হচ্ছে সাহিত্য, শিল্প সাহিত্য, সংস্কৃতি। এই সংস্কৃতিটাই কিন্তু আজকে সেভাবে আমরা প্রোভাইড করছি না, এগিয়ে নেওয়ার জন্য আমরা করছি না। এবং আপনারা যে বইগুলো আমরা করছি, পত্রিকাগুলি করছি জাতিকে নতুন একটা পথ দেখাবার জন্য এবং উন্নত একটা জাতি তৈরি করার জন্য, সেখানে জাতি ফিরে আসতেছে না। এখানে যে বিষয়টা সেটা হলো যে দেখেন, আপনি যে পরিবেশের সাথে উঠা বসা করবেন, আপনার চলন বলন, চিন্তা চেতনা ওই পরিবেশ অনুযায়ী হবে। তো আপনি এই জায়গাটাতে পরিবার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষালয়, এরপরে হচ্ছে গোত্র, সমাজ, রাষ্ট্র। তো আমাদের এই পরিবারগুলো ক্ষুদ্র জায়গা থেকে যে শিক্ষাটা চলে আসে, এগুলোকে আবার আলটিমেটলি নিয়ন্ত্রণ করা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। আপনার বাড়ির রাস্তা যদি শুরু হয়, আপনার মনোসংকীর্ণ হবে। আপনার খোলা মাঠ যদি আপনি না পান, আপনার শরীরের কাঠামো গঠন হবে না। আপনি যদি খোলা আকাশ না দেখতে পান, তাহলে আপনার হৃদয়ও পাখির মতন বিস্তীর্ণ হবে। হ্যাঁ, তা আমরা দিন দিন ওই সরু রাস্তা, গলি ঘুরছি, এর ভিতরে দিন দিন এমনভাবে ঢুকে যাচ্ছি যে ওই পারিবারিক শিক্ষা বলেন, গোত্র বা সমাজ, রাষ্ট্রের যে উইংসগুলো আছে, ডে বাই ডে কেমন যেন যত্রতত্র ভেঙে পড়ছে। তো এই ক্ষেত্রে এই জায়গাটায় শিল্প সাহিত্য যে বিশাল শক্তি নিয়ে অ্যাভাটারের মতন, বা ওই যে গ্যালিওডিয়েটরের মতন, অথবা ওই যে আপনার ওই যে কী যেন আমরা ছোটোবেলায় পড়েছিলাম, দত্ত দানবদের যে বড় বড় মতন বিশাল শক্তি নিয়ে বেরিয়ে আসবে, এটা আসলে সম্ভব না। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ভাষা তার সাহিত্য নিয়ে।
আমরা আসলে জাতিকে একটা মেসেজ দিতে চাই, একটা সুন্দর জাতি তৈরি করতে চাই, এই প্রত্যাশা আমাদের। এবং আমরা এই লেখককে কেন সামনে নিয়ে এসেছি, এই কারণে নিয়ে এসেছি যে তাদের চিন্তা চেতনা আপনাদের কাছে তুলে ধরা। ভাই, আমাদের দর্শকদের উপরে কিছু বলে। দর্শকদের উদ্দেশ্যে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এটাই দর্শকদের উদ্দেশ্যে কথা। এরপরেও যেটা বলতে চাই সেটা হলো যে আসলে দিন শেষে আমরা যে মানুষ হিসেবে আমাদের যে কর্তব্য, এই কর্তব্যকে নিশ্চিত করতে হলে আমাদেরকে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। পড়ার বিকল্প নেই। আসুন আমরা সকলে পড়ি। পড়লেই আমরা জানতে পারবো আমাদের কর্তব্য কী এবং সেই অনুযায়ী আমরা সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, ভাইয়ের সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। জানি না কতটুকু সফল হতে পারলাম, কতটুকু জানাতে পারলাম, কতটুকু শোনাতে পারলাম। যতটুকু ভুল সবই আমার ব্যর্থতা। আপনারা এগিয়ে আসুন। এই দেশ আমাদের, 1971 সাল, অনেক রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। আমরা যেন যে যেখানে আছি সেখান থেকে যেন ভালো কাজ করি। রাষ্ট্র আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, যেখানে আমাদেরকে বসিয়েছেন, সেখানে থেকেই যেন আমরা রাষ্ট্রের জন্য কাজ করি। একবার ভাবুন, আমাদের এই সুখের জন্য 1971 সালে তারা জীবন দিয়ে গেছেন, এই ভূখণ্ডের জন্য তাদের রক্ত দিয়ে গেছেন। একটু ভেবেই আমরা যে যেখানে আছি সেখান থেকে সততার সাথে দায়িত্ব পালন করি, এই আশা রেখেই আজকে লেখক হয়ে ওঠার গল্পে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।